পশ্চিমবঙ্গে চলা এসআইআর নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক এবং স্বশাসিত প্রতিষ্ঠানের এসআইআর এর কাজের বিচার করবে বিচার বিভাগ। অনেকেই বলছেন এমন নির্দেশ এই প্রথম। বেনজির। পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অফিসাররা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে কমিশনের আইনজীবী বলেন, নির্বাচন কমিশনের কাজে বাধা দেওয়া হচ্ছে। অন্য রাজ্যে নাম বাদ দেওয়ার রেট অনেক বেশি, তারপরেও কোনো আপত্তি আসেনি। তামিলনাড়ুর ক্ষেত্রে 18%, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 7.6% একটু বেশি। প্রধান বিচারপতি মন্তব্য করেন, তাহলে এত শোরগোল কেন? এরপরেই তার পর্যবেক্ষণ, সাংবিধানিক দুই প্রতিষ্ঠান বিশ্বাসহীনতা দেখাচ্ছে, ফলে ক্লেম এবং অবজেকশনের প্রক্রিয়া থমকে যাচ্ছে। যাদের কাছে নোটিশ গিয়েছে তাদের আপত্তি এবং আবেদনকে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। রাজ্যের তরফে দেওয়া আধিকারিকদের র্যাঙ্ক নিয়েও ডিসপিউট রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে দোষারোপ এবং পাল্টা দোষারোপের খেলা চলছে। রাজ্যের পরিস্থিতি এখন এক্সট্রা অর্ডিনারি। এরপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করবেন। জুডিশিয়াল অফিসাররাই যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসারদের সহযোগিতা করবেন ডিইও এবং জেলা পুলিশ সুপাররা। অনেকের মতে কমিশনের কাজের একটা অংশ খতিয়ে দেখবে বিচার বিভাগ। এই নির্দেশ দেওয়া মানে প্রাথমিকভাবে খুঁত খুঁজে পেয়েছে সুপ্রিম কোর্ট। অনেকে এটাও বলছেন, নির্বাচন কমিশন সাংবিধানিক এবং স্বশাসিত প্রতিষ্ঠান, সেই কমিশনের কাজ বিচার বিভাগকে খতিয়ে দেখতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ বেনজির। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। আজকে সুপ্রিম কোর্ট বলল, যা অবজেকশন আছে, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন। 28 জানুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এই নিয়ে এদিন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কমিশন আবেদন করে, এসআইআর এর কাজ 95% শেষ হয়ে গিয়েছে। আপাতত 28 ফেব্রুয়ারি একটি তালিকা প্রকাশ করতে দেওয়া হোক। বাকি 5% কাজ মেটার পর প্রকাশ করা হবে। প্রধান বিচারপতির বেঞ্চ তখন জানিয়ে দেয়, এসআইআর এর যে অংশের কাজে বিতর্ক নেই সে অংশের তালিকা প্রকাশ করতে পারেন। পরে এসআইআর এর কাজ সম্পূর্ণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা যেতে পারে। নিউজ 18 বাংলা। কিন্তু কেন, কি কারণে নজিরবিহীন? আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, ডিটেইল জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কেন নজিরবিহীন? দেখো, কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে বা সুপ্রিম কোর্টের নিজস্ব যে পোর্টাল রয়েছে বা অ্যাপ, সেখান থেকে আমরা নির্দেশের কপি হাতে পেয়েছি কিছু সময় আগেই। সেই নির্দেশের আমরা যদি যাই, সেই নির্দেশে একটা জায়গায় পরিষ্কারভাবে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ জানাচ্ছে, 5 নম্বর প্যারাগ্রাফে, দ্য সার্কামস্ট্যান্সেস বিং এক্সট্রাঅর্ডিনারি, দ্য রিপোর্ট ফর entrustment of the responsibility to the judicial officers, former judicial officers, is also of an extraordinary nature. We remain conscious of the fact that it may for a few days have an impact on the present court cases also. In this regard, we request, অর্থাৎ তারপর যা বলছে যে একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন এই এসআইআরকে ঘিরে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। তাই এই সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের বা রাজ্যের প্রধান বিচারপতিকে অনুরোধ করছে, যতগুলি আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে পশ্চিমবঙ্গে, সমস্ত ডিস্ট্রিক্ট জাজেদের নিয়ে, একই সঙ্গে কলকাতা হাইকোর্টের জাজেদের নিয়ে, রেজিস্ট্রার জেনারেল সবাইকে নিয়ে 7 দিন বা 10 দিন তাদের অন্য কাজ ফেলে
আর্জেন্ট মামলা অন্য কোর্টে শিফট করে, এটা কোন কোর্টে? ডিস্ট্রিক্ট জাজ কোর্টের মামলা, এগুলো শিফট করে এসআইআর কাজে একটু গুরুত্ব দেওয়ার জন্য। কারণ পরস্পর বিরোধী দুটো অবস্থান, কার্যত একটা দ্বন্দ্বময় পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য সরকার এবং ভারতের নির্বাচন কমিশনের মধ্যে, এবং এই জায়গাতেই জুডিশিয়াল অফিসার, সেটাও এক্সট্রা অর্ডিনারি একটা সিচুয়েশনে, এই এক্সট্রাঅর্ডিনারি একটা নির্দেশ দিতে হচ্ছে সুপ্রিম কোর্টকে। অর্থাৎ সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের মধ্যেই এই নির্দেশটা কেন নজিরবিহীন? কারণ ভারতবর্ষে 1950 সালের পর সুকুমার সেন আইসিএস অফিসার, এক বাঙালির হাত ধরে যে নির্বাচনের জাল বুনেছিল গোটা দেশে, প্রথম নির্বাচন প্রায় 1 বছরের বেশি সময় ধরে হয়েছিল, সেই নির্বাচন কমিশনের যে কাজ, লজিক্যাল ডিসক্রিপেন্সির যে খুঁত, সেই খুঁত সঠিকভাবে নিরূপণ হয়নি, নির্ধারণ করা হয়নি। তাই একটা বিশেষ পরিস্থিতিতে রাজ্যের জুডিশিয়াল যে ফাংশন, সেই ফাংশনটাকেও কাটছাঁট করতে বলছে দেশের শীর্ষ আদালত। তাই ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, তাদের আগামী 7 থেকে 10 দিন অন্য সব কাজ ফেলে একেবারে যে আর্জেন্ট মামলা জেলা আদালতে, সেগুলো অন্য কোর্টে শিফট করে এই ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজদের এসআইআরের কাজে হাত লাগানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এই নির্দেশনামায় যেটা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি অর্থাৎ রাত পেরোলি কাল শনিবার 21শে ফেব্রুয়ারি প্রধান বিচারপতি, রেজিস্ট্রার জেনারেল, রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার মনোজ কুমার আগরওয়াল সাহেব এবং একই সঙ্গে ভারতের নির্বাচন কমিশনের একজন সিনিয়র প্রতিনিধি, এই দুজন নির্বাচন কমিশনের তরফে থাকছেন। একই সঙ্গে রাজ্যের চিফ সেক্রেটারি, ডিজেপি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, একই সঙ্গে অ্যাডভোকেট জেনারেল এবং এএসজি, তারা মিলে কালকে প্রধান বিচারপতির যে সময় অর্থাৎ শনিবার, তার যে সময়, সেই সময়ের মধ্যে তার যেটা সুবিধাজনক মনে হবে একটা বৈঠক করে এই একটা কমিটি তৈরি করে, যে কমিটি নজরদারিতে জুডিশিয়াল অফিসাররা কাজ করবে এবং এই জুডিশিয়াল অফিসাররা লজিক্যাল ডিসক্রিপেন্সির যে খুঁত, সেই খুঁতটা খুঁজে বার করবে বা খুঁতটার মধ্যে ক্লেম বা অবজেকশন এই সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে সেগুলি নিরূপণ করবে এবং এই জুডিশিয়াল অফিসাররা যে সিদ্ধান্ত নেবে সেটাই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বলে পরিগণিত হবে। অর্থাৎ এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন সুপ্রিম কোর্টে। তিনি এ রাজ্যের বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে, এর বিরুদ্ধে রাজনৈতিক মঞ্চ থেকে যেভাবে তিনি সরব হয়েছিলেন, একই রকমভাবে তিনি সুপ্রিম কোর্টে আইনি ভাবে তার বিধান চাইলেন, নিজে সওয়াল করলেন। সেই মামলার দ্বিতীয় পর্যায়ে আজ আবারও একটা নৈতিক জয় ছিনিয়ে আনলো। কারণ ভারতের নির্বাচন কমিশন যেভাবে এ রাজ্যে তাড়াহুড়ো করে একেবারে সময়সীমার মধ্যে জোরপূর্বক কিছু কাজ করতে চাইছে, সেটার মধ্যে খুঁত থাকতে পারে, এটাই মনে করছে সুপ্রিম কোর্ট। তাই আর কারোর ওপর ভরসা না রেখে, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন তার কথাও যেমন মানছে না সুপ্রিম কোর্ট, সরাসরি বিচার বিভাগকে সক্রিয় করে, বিচার বিভাগের এমার্জেন্সি সিচুয়েশন তৈরি করে অন্য সব মামলা কাটছাঁট করে ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা তারা রিটায়ার্ড জাজ যারা রয়েছেন, নন কোয়াসি জুডিশিয়াল অফিসার, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে সুপ্রিম কোর্টের মান্যতা। রাজ্যের এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসার নিয়োগের বেনজির নির্দেশ শীর্ষ আদালতের। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। That their SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা, শুক্রবার সেই মামলা শুনানি হয়। সেখানে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেন, পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসার নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। জুডিশিয়াল অফিসাররাই যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসারদের কাজে বাবু কালচার চলবে না, তাদের পরিকাঠামোগত সহায়তা করবেন ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার এবং জেলা পুলিশ সুপাররা।
ভারতবর্ষের ইলেকটরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। আজকে সুপ্রিম কোর্ট বলল এই যত কেস আছে, যা ক্লেম আছে, যা অবজেকশন আছে, যেগুলো ডাউটফুল আছে, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন। ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার্স। সুপ্রিম কোর্ট কথাও বলেছে ভারতবর্ষের সংবিধানের মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার, এবং যত ডকুমেন্ট আছে যেগুলো আপলোড দিয়েছে আপলোডও হয়নি, সেই ডকুমেন্টকেও এক্সামিন করতে হবে। যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের কথা বলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, এই অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে মামলা করেন, নিজের সওয়ালও করেন। That their SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Yes, sir, they have done it, sir. Number two, sir, there are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted. It is just because they shifted their houses. Sir, you will appreciate sometimes some people work some office, they go to they transferred other offices, they work somewhere. Sometimes the poor people, they purchase the flats, they shifted their addresses, but they are the genuine people are staying there. But because of the name of logical discrepancy, now they change the name. No, instead of logical discrepancy, when you gave order, sir, they violated, and they say it is the discrepancy mapping. গত 9 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় রাজ্যকে ৮৫০৫ জন অফিসারের তালিকা দিতে হবে। রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার হিসেবে কাজ করবেন। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। ইআরও এবং এইআরওদের কাজে তারা শুধু সাহায্য করবেন। শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও এবং এইআরও। মাইক্রো অবজারভার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে ৪ ফেব্রুয়ারি মান্যতা দেয় সুপ্রিম কোর্ট। এবার যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট নিয়েও মমতার সওয়ালে সুপ্রিম মান্যতা। জুডিশিয়াল অফিসার নিয়োগ করার নির্দেশ শীর্ষ আদালতের। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে, অভিষেক বলেছে, আমরাও চেষ্টা করেছি, সবাইকার মান্যতা পেয়েছে। নিউজ 18 বাংলা। 28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা কার্যত অসম্ভব। এখনো স্ক্রুটিনির কাজ বাকি। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ। যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি খতিয়ে দেখবেন জুডিশিয়াল অফিসাররা। অর্থাৎ ভোটার তালিকা প্রকাশের দেরি, বিধানসভা ভোটেও দেরি। ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও তা কার্যত অসম্ভব। এর কারণ একাধিক। শুক্রবার পর্যন্ত নানা জেলায় নথি সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করা যায়নি। বহু ভোটার শুনানির সময় যে নথি জমা দিয়েছেন তা কমিশনের তালিকা অনুযায়ী নয়। এই অসঙ্গতি চিহ্নিত করে নথি ফেরত পাঠানো হচ্ছে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে। এটা মাইক্রো অবজারভারদের সুপার যাচাই প্রক্রিয়া। নথি যাচাই করার পরেও প্রায় 5 লক্ষ ভোটারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি জেলা শাসকরা। প্রায় 25 লক্ষের বেশি ভোটারের নথি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি ইআরও এবং এইআরওরা। কমিশন মনে করছে এখনো প্রায় 30 লক্ষ ভোটারের নথি ফের যাচাই করা প্রয়োজন। সব মিলিয়ে প্রায় 60 লক্ষ ভোটারকে নিয়ে নানা অভিযোগের এখনো নিষ্পত্তি হয়নি। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের বক্তব্য, কাজ শেষ না হলে সময় বাড়ানো হবে। এই পরিস্থিতিতে যোগ হয়েছে আরো একটি বিষয়, সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলায় শুক্রবার শীর্ষ আদালতের নির্দেশ, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি খতিয়ে দেখবেন জুডিশিয়াল অফিসাররা। জুডিশিয়াল অফিসারদের বাছাই করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এই নিয়ে শনিবার তিনি বৈঠক করবেন পশ্চিমবঙ্গের সিইও এবং নোডাল অফিসারের সঙ্গে। এই পরিস্থিতিতে এটা স্পষ্ট যে 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কার্যত অসম্ভব। অর্থাৎ ভোটার তালিকা দেরিতে, ভোটও দেরিতে। এখন এটাই সব থেকে বড় প্রশ্ন, এত সংখ্যক ভোটারের নথির অভিযোগের নিষ্পত্তি আদৌ সম্ভব শনিবারের মধ্যে, নাকি এর জন্য ফের সময়সীমা বাড়ানোর আবেদন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে করতে হবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে? যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সময় প্রয়োজন হলে সময় বাড়াতে হবে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এসআইআর এর চরম উদ্বেগে পানিহাটির ভোটার। 2002 ভোটার লিস্টে নাম থাকলেও জোটেনি এসআইআর ফর্ম। অভিযোগ, বারবার আবেদনের পরও সহযোগিতা করেননি বিএলও, তাই এসআইআর এর নাম বাদের আশঙ্কায় বিশেষভাবে সক্ষম মহিলা। 2002 সালে নাম থাকাকালেও আমার ফর্ম আসেনি, লিস্টে নাম আছে। এসআইআর এর ফর্ম তো পাইনি আমি। বিএলও বলছে আজ না কাল, কাল না পরশু। আমার নামটা কেটে দেওয়া হলো কেন, কি কারণে আমি ফর্মটা পেলাম না? 80 সাল থেকে আমি ভোট দিই, কেটে দিল। আমি খুব আতঙ্কিত, ভয়ে আছি, হাঁটতে পারি না, চলতে পারি না। তারা তো আমাকে, তাদের কাছে সাহায্য চাইছি, তারা কোনো রকম আমাকে সাহায্য করছে না। কাউন্সিলরকে জানিয়েছি, 30 নম্বর ওয়ার্ড। আমি জায়গা পরিবর্তন করেছি, সেখানেও আমি গেছি, কিন্তু তারা কেউ আমাকে কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। আমি কি সামনে বিধানসভায় ভোট দিতে পারবো না? 2002 লিস্টে নাম থাকলেও কেন দেওয়া হলো না ফর্ম? এসআইআর ফর্ম না মেলায় সাহায্য করা সম্ভব নয় বলে সাফাই বিএলও। ওনার নামে ফর্ম আসেনি, তাই আমি দিতে পারিনি, ওনাকে বলেছি তো। এটা কি নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো সমস্যা হয়েছে? আমি তো বলতে পারবো না। আমার কাছে যে কজন ফর্ম এসছে আচ্ছা, আমি প্রত্যেককে দিয়েছি, প্রত্যেককে প্রচুর প্রচুর সহযোগিতা করেছি, আমাকেও সেটা বলেছে। 5 মাসের ব্যবধান, আর 5 মাসের ব্যবধানে 2 ছেলের জন্ম। হ্যাঁ, এসআইআর এর সুপার চেকিং এ চোখ কপালে উঠেছে কমিশনের। এসআইআর এ দেওয়া তথ্যে ভাঙড়ের এক বাসিন্দার 8 সন্তান রয়েছে। ফর্মে দেওয়া যে তথ্য সে অনুযায়ী ওই ব্যক্তির 2 ছেলের জন্ম তারিখের ব্যবধান মাত্র 5 মাস। 1989 এর অগস্টে এক ছেলের জন্ম হয়, ঠিক 5 মাস পর 1990 এর জানুয়ারিতে ওই ব্যক্তির আরো এক ছেলের জন্ম। এসআইআর প্রক্রিয়ায় রোল অবজারভারের হাতে চাঞ্চল্যকর তথ্য। ভাঙড়ের বাসিন্দার 8 সন্তানের বয়সের ফারাকে বিস্তর গরমিল রয়েছে। কিভাবে 5 মাসের ব্যবধানে 2 ছেলের জন্ম হতে পারে? ইআরও এইআরওর কাছে রিপোর্ট তলব কমিশনের। নিজে ক্যাবিনেট মন্ত্রী হতে চান, তিনি না হতে পারলেও দিলীপ ঘোষকে মন্ত্রী হিসেবে দেখতে চান, তাহলেও সাধ পূরণ হবে। দলের কাছে দাবি করলেন রিঙ্কু মজুমদার। প্রায় 13 বছরের বেশি সময় ধরে দলের সঙ্গে যুক্ত, আজ পর্যন্ত কোনো ভোটে লড়েননি। এবার 26-এর ভোটে বিজেপির প্রার্থী হতে চান দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। তাই 31শে জানুয়ারি সল্টলেকে বিজেপির অফিসে গিয়ে জমা দিয়ে এসেছেন বায়োডেটা। আমার ক্যাবিনেট মিনিস্টার হওয়ার শখ ছিল, তো আমি জানি না সেটা সম্ভব হবে কিনা, কারণ আমাদের দেশে আমি দেখি তো পার্লামেন্টে সমস্ত কিছু তো অনেক ক্যাসেস করতে পারি, তো সেখানে আমি দেখেছি তারা যদি পারে তাহলে আমি কেন পারবো না। এই জুনুনটা আমার মধ্যে অনেক বছর আগে থেকেই ছিল। এবার অনেকে ভাবছে হয়তো আমি ওনাকে বিয়ে করেছি এর জন্য, সেটা মোটেও নয়। আমি বিজেপি পার্টিটাকে ভালোবাসি, সুপ্ত বাসনা থাকে, এখন তার মানেই যে হব চাই। উনি বললেন যে হ্যাঁ, একটা বুথ সভাপতি সেও যদি অ্যাপ্লিকেশন জমা করতে পারে, সিভি জমা করতে পারে, তুমি কেন করবে না, করো। স্ত্রী ভোটে লড়তে চান, মন্ত্রী হতে চান, রিঙ্কু মজুমদারের প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, আবেদন যে কেউ করতেই পারেন, যোগ্য মনে করলে দল টিকিট দেবে, মন্তব্য দিলীপের। যত নাম এসছে সেগুলো লিস্ট করছেন, আর সেটা নিয়ে আলোচনা হবে। যে যোগ্য মনে হবে পার্টি তাকে প্রার্থী করবে। প্রায় 3,500 নাম ড্রপ বস্টে পড়েছে, আর বেশিও হতে পারে। তার মধ্যে আমার স্ত্রী, তিনি পার্টির পুরনো কর্মী, অনেকে যেমন নাম দিয়েছে, উনিও নিজের ইচ্ছা জাহির করেছেন যে আমিও ভোট লড়তে চাই। পার্টি যোগ্য মনে করলে তাকে টিকিট দেবে, নাহলে দেবে না। আমি তো ওনাকে বলিনি যে তুমি রাজনীতি করতে পারবে না, তুমি রাজনীতি করো, তোমার ইচ্ছা মতো করবে, নিজের জোরে করবে। পার্টি বাকি ডিসিশন নেবে। আমরা প্রার্থী হব কি না সেটা পার্টি ঠিক করবে।
ভোটের মুখে সিপিআইএম এর প্রতীক অস্বস্তি। প্রতীকুর রহমানকে নিয়ে কড়া পদক্ষেপ নয় সিপিআইএম এর। দল ছাড়ার পরই রাজ্য সম্পাদককে নিশানা করেছেন প্রতীকুরের কথায় দল বদলের জল্পনাও রয়েছে। মোহাম্মদ সেলিম জানিয়েছেন, দলের পদ্ধতি মেনেই প্রতীকুরকে নিয়ে সিদ্ধান্ত। পিছলে পরে কলার খোসার মতো বলে কলার খোসা এই জন্য রাস্তায় পড়ে থাকলে তুলে নিতে হয়। আর তেমনি যদি কেউ কলার খোসায় হোক, বানের জলে হোক, যদি কেউ পড়তে যায় সহযাত্রী সহমর্মী, তখন তাকে হাত বাড়িয়ে তাকে ধরতে হয়, তাকে বাঁচানোর চেষ্টা করতে হয়। এটা খুবই বেদনাদায়ক। আমার কাছে নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির, অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয়, মুভমেন্ট, আন্দোলন, সংগ্রাম, প্রচার। তারপর আমরা চাই এটা থেকে পার্টি যাতে লং টাইম ডিভিডেন্ড তোলে। সেখানে এই ধরনের একজন কর্মীকে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার সমতুল্য। আমাদের পার্টিতে গত 1.5-2 মাস থেকে কয়েকটা অভিযোগ আসে। আমরা জানতে পারি যে আরো কিছু কন্ট্যাক্ট ডেভেলপ করছে। তখন আমাদের পার্টির প্রক্রিয়া অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নিজস্ব পদ্ধতিতে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। প্রতীকের পদত্যাগকে সন্তান হারানোর যন্ত্রণার সঙ্গে তুলনা করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আর এই মন্তব্যে প্রতীকুর রহমানের কটাক্ষ, ওটা কুমিরের কান্না। রতন চেনে, উনি চেনে হুমায়ুন আর শতরূপ, উনি চেনে নিজের সিট। সেটা যদি সত্যি হয় তাই। কেউ নিজে জেতার জন্য কখনো হুমায়ুনের সঙ্গে বসতে পারেন, কখনো নওশাদ সিদ্দিকীর সঙ্গে বসতে পারেন, কখনো অধীরবাবুর সঙ্গে বসতে পারেন। পশ্চিমবঙ্গে অন্য কেউ কোথাও গেলে তাকে স্বার্থলোভী বলা হবে। আমাকে অব্যাহতি দিন আমি বলিনি, শব্দটা আবারও পড়বেন, আমি অব্যাহতি নিলাম। তো ফলে উনি রাখলো কি না রাখলো কি যায় আসে? কুমিরও তো কাঁদে। বাংলার প্রবাদ যে কুমিরের মরা কান্না। দীর্ঘ 3-4 মাস এই চোখ দিয়ে এত জল বেরোয়েছে যে চোখের মধ্যে আপনি জলের লেশ মাত্র দেখাতে পারবেন না, শুধু ঘৃণার আগুন দেখাতে পারবেন। যে চোখের জলগুলো পড়েছে সেই চোখের জলের মূল্য উনি দিতে পারবেন তো? আচ্ছা, সিপিআইএম এ কি অভিমানী দলের ইয়ং ব্রিগেড? একদিকে দলের নেতৃত্বের বিরুদ্ধে সরব প্রতীকুর, অন্যদিকে এখনো সদস্যপদ নবীকরণ করেননি দীপশিতা। তাহলে কি সিপিআইএম দীপশিতা দূরত্ব জল্পনা তুঙ্গে? নিউজ 18 বাংলার মুখোমুখি দীপশিতা ধর, ষড়যন্ত্রের তত্ত্ব দীপশিতার। যেটা খবর, আপনি তো পার্টির সদস্যপদ নবীকরণই করলেন না। আমাদের পার্টিতে 31শে মার্চ পর্যন্ত নবীকরণের সুযোগ থাকে, এবং আমার মেম্বারশিপ যেহেতু দিল্লিতে, আমাকে যদি মেম্বারশিপ রিনিউ করতে হয় আমাকে দিল্লিতে যেতে হবে। তাই আমি যদি দিল্লিতে না যাই তাহলে আমি নবীকরণটা করবো কি করে? 31শে মার্চ মানে 1.5 মাস সময় রয়েছে। এখন এই যে এত তৎপরতা, এত উদ্বিগ্নতা কিসের জন্য? তাহলে এই জল্পনাগুলো ছড়িয়ে দেওয়া নির্বাচনের একদম আগে, আরো বেশি কনফিউশন তৈরি করা, সেটা ছাড়া, কিছুটা ক্ষেত্রে ষড়যন্ত্র ছাড়া আমি তো এটার কোনো খুব লজিক খুঁজে পাচ্ছি না। পার্টির নবীকরণ করার ব্যাপারটা তো পার্টির একদম অভ্যন্তরীণ বিষয়। তখন পার্টির বিরুদ্ধে আপনার মনে হচ্ছে না যে খবরটা পার্টি থেকে লিক হলো? কে করেছেন, কে লিক করেছেন এটা জানা যাচ্ছে না, ফলে আমি কাউকে খুব পিন পয়েন্ট করে অ্যাকিউজ করতে পারছি না। অস্বস্তি হয়েছে। ফের কি শিলিগুড়ি থেকে প্রার্থী হচ্ছেন গৌতম দেব? 26-এর ভোটে ডাবগ্রাম ফুলবাড়িতে আর দাঁড়াচ্ছেন না, এবার শিলিগুড়ি থেকে লড়বেন বলে দাবি গৌতম দেবের। 2011 এবং 2016-তে ডাবগ্রাম ফুলবাড়ি থেকেই লড়াই করে বিধায়ক হন তিনি। 21-এও ওই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন গৌতম দেব। আমি আর ডাবগ্রাম ফুলবাড়িতে দাঁড়াচ্ছি না, আমি প্রকাশ্যেই বলে গেলাম আপনাদের কাছে, আমি আর দাঁড়াচ্ছি না ডাবগ্রাম ফুলবাড়িতে। কিন্তু সময় সুযোগ হলে আমি কিছু কাজ আপনাদের জন্য করব। যিনি ক্যান্ডিডেট হবে তাকে আপনারা ভোট দেবেন, জোড়া ফুলকে ভোট দেবেন, তৃণমূলকে জেতাবেন, এইটুকুন আবেদন রাখবো। আমি শিলিগুড়ির দিকে চলে যাচ্ছি, আমার জন্মভূমিতে ফিরে যাচ্ছি। দুয়ারে রেশনকে ব্লিঙ্কেটের সঙ্গে তুলনা বিচারপতির। গ্রাহকের বাড়িতে রেশনে অসুবিধে কোথায়? ডিলারদের প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতির। দুয়ারে রেশন মামলার রায় স্থগিত সুপ্রিম কোর্টে। শুনানিতে রাজ্যের প্রকল্পকে পক্ষেই বিচারপতি। প্রকল্পকে বেআইনি বলে আগে রায় দেয় হাইকোর্ট, সেই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে রাজ্য। 3 বিচারপতির বেঞ্চে গতকাল দুয়ারে রেশনের বিরোধিতা। ওয়ান নেশন ওয়ান রেশনের যুক্তিতে সওয়াল ডিলারদের। বাড়ি বাড়ি গিয়ে রেশন বিলি সমস্যা বলে সওয়াল করেন তারা। ডিলারদের বাড়তি ভাতার প্রসঙ্গ তুলে পাল্টা সওয়াল রাজ্যের। গ্রাহক বাড়িতে বসে সুবিধে পেলে আপত্তি কেন বলে প্রশ্ন করেন বিচারপতি। ডিলারদের নয়, উপভোক্তাদের সুবিধাই লক্ষ্য বলে মন্তব্য। সেই সময়ই দুয়ারে রেশনকে ব্লিঙ্কেটের সঙ্গেও তুলনা করেন বিচারপতি।